শিক্ষার আলোচনা আসলে বাজেটের সাথে সম্পর্কিত না, এটা দর্শনের সাথে সম্পর্কিত। এবং বাংলাদেশ রাষ্ট্রের ট্র্যাজেডি হচ্ছে যে সে কখনো শিক্ষা জিনিসটাকে ডিফাইন করে নাই। এই রাষ্ট্র সে সংবিধানে বলেছে এটা একটা মৌলিক অধিকার, কিন্তু এটাকে সে ডিফাইন করে নাই। মানে জিনিসটা কি, এটাকে একটা হাতি, মানে আমি কি জানলে পরে আমি শিক্ষা পেয়েছি বলে ধরে নেওয়া হবে। তারপরে হচ্ছে বিদেশি তহবিল পাওয়ার জন্য শিক্ষিতের ডেফিনেশন, শিক্ষার ডেফিনেশন করে নাই, কিন্তু শিক্ষিতের ডেফিনেশন করেছে। সেটা হচ্ছে আপনি স্বাক্ষর দিতে জানেন কিনা। কারণ হচ্ছে যে আপনাকে বিদেশের অনেক তহবিল লাগে, একটা মূর্খ জাতি আমরা লেখাপড়া জানি না, তো আমাদেরকে টাকা দাও। তো প্রতি বছর এই কথা বলে বলে আমরা প্রচুর ভিক্ষা পাই। এই ভিক্ষাটা আমরা কন্টিনিউ করতে চাই বলে যেটা হয়েছে, আমাদের সম্মানিত বর্তমান সাবেক সংসদ সদস্য মহোদয়রা, রাষ্ট্র সরকার মহোদয়রা যারা ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের শিক্ষার হার হচ্ছে যিনি লিখতে পড়তে পারেন বেসিক, স্বাক্ষর দিলেও চলবে, এটাই হচ্ছে আমাদের 70%+। কিন্তু আসলে শিক্ষার যে ডিফাইন্ড জায়গা আছে গ্লোবালি, সেখানে আপনি যদি বিবেচনা করেন আমার শিক্ষার হার কোনোভাবেই 30% ক্রস করে না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার একটা জাতির কত অংশকে আসলে লেখাপড়ে করে শিক্ষিত করা দরকার? সবাইকে লেখাপড়া করানো দরকার? সবাইকে এর আগে বলে গেছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে? এই অর্গানাইজড এডুকেশনের সিস্টেমটা হচ্ছে ইটস এ বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি লেখাপড়াটা সংযুক্ত ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, নটরডেম, এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের হিস্ট্রি দেখবেন এটার সাথে হচ্ছে আপনার স্থানীয় চার্চের সম্পর্ক ছিল। পাদ্রি এলাকার ছেলেপেলেকে ডেকে ওখানে লেখাপড়া করাতো, এবং এটাই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। অর্গানাইজ লেখাপড়ায় মুসলমানদের কন্ট্রিবিউশন আরও পুরাতন। আল কারাউইয়ুন, যে মরক্কোর সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেটা অর্গানাইজড প্রসেসের মধ্য দিয়ে 1100 বছর হয়ে গেছে, এটা পারফর্ম করছে, পৃথিবীর ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কেন সার্টেনলি রাষ্ট্রগুলো, রাজ্যগুলো, এম্পায়ারগুলো বোধ করছে যে আমার একটা শিক্ষা কারিকুলাম দরকার, একটা মেকানিজম দরকার? কারণ তার কর্মচারী দরকার, কারণ তার স্পিনিং মিল করছে। আপনি বেডফোর্ডের কথা চিন্তা করেন, ম্যানচেস্টারের কথা চিন্তা করেন, বার্মিংহাম, ওল্ডহ্যাম, লিভারপুল, এই শহরগুলো তখন কি করছে? আমার মতো বেঙ্গল কলোনির মতো সারা দুনিয়া থেকে রিসোর্স এক্সট্রাক্ট করে সেখানে সে কাপড় বানাচ্ছে, সেখানে সে তুলা বানাচ্ছে, সেখানে সে ডাইং ফ্যাক্টরি তৈরি করছে, সেখানে সে সাইকেল তৈরি করছে, সেখানে সে টেকনোলজি ডেভেলপমেন্ট তৈরি করছে, এবং এটা সে আমার কলোনির বাজারে হাই ট্যাক্সেশন দিয়ে বিক্রি করছে। তাহলে এই কাজটা করবার জন্য তার তো ট্রেন লাগবে। এই ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবের কর্মচারী তৈরি করবার জন্য হচ্ছে তারা অর্গানাইজড লেখাপড়া শুরু করে। এবং এখনও ইংল্যান্ডের অধিকাংশ স্কুলের মালিক হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড, এখনও অ্যাজ অফ টুডে। কারণ আমি ইংল্যান্ডে মাস্টারি করছি, স্কুলে কলেজে, আমি সেখানে দেখেছি মানে হিউজ মানে যে কাঠামো আপনার, এবং দেখবেন বড় সকল স্কুল হচ্ছে চার্চের সাথে কানেক্টেড। বড় বড় চার্চের সাথে ওখানকার সবচেয়ে বড় স্কুল, গার্লস স্কুলগুলো সেখানে কানেক্টেড আছে। যদি আমাদের সুশীল বাঙ্গু এলিটরা শুনলে ওর তো আজকে হার্ট অ্যাটাক হয়ে যাবে। বলে কি, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে লেখাপড়া, ইমান ইজ্জত কিচ্ছু থাকবে না তো। শুভেন্দু অধিকারী শুধু অসন্তুষ্ট হবে না, বাংলার যে সুশীল শাহবাগ শুভেন্দুরা আছে তারাও কষ্ট পাবে এই কথাগুলো শুনলে। তাহলে সেই জায়গাতে আমাদেরকে আজকে অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি উই হ্যাভ টু ডিফাইন আমরা আসলে শিক্ষা বলতে আমরা আসলে কি অ্যাচিভ করাতে চাই আমার এই 20 কোটি জনগোষ্ঠী থেকে। আমার এই 20 কোটি জনগোষ্ঠীর জন্য কি দরকার? আমার কয়েকজন ডাক্তার দরকার, আমার কয়েকজন ইঞ্জিনিয়ার দরকার, আমার কয়েকজন অ্যাকাউন্টেন্ট দরকার, আমার কয়েকজন লয়ার দরকার। যেই জিনিসটা ফর্দে কেফায়া আকারে আমরা শরিয়াতে পড়েছি, যে কিছু জিনিস আপনার দরকার, সবার জন্য দরকার নাই, সবাইকে সেটা বানাইতে হবে না, আপনার এজ এ নেশন ফাংশন করবার জন্য দরকার। আপনি সেখানে কি করছেন? সোনার বাংলায় প্রত্যেক জেলাতে জেলাতে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলাতে জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মূর্খ এবং বেকার তৈরি করবার কারখানা বানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্স আছে, অথচ এই সোনার বাংলায় একজন ফিজিসিস্ট নাই। কেমিস্ট্রি আছে, কিন্তু কোনো কেমিস্ট্রির রিসার্চ নাই। আপনার এখানে বায়োলজি আছে, অথচ আমাদের দুনিয়া সেরা কোনো বায়োলজিস্ট নাই। আপনার এখানে সব সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টের কোনো মানে এক্সপার্ট এখানে নাই। তাহলে কেন আপনি রেখেছেন? আমরা দেখবেন, আমরা যারা সোকল আমাদের জেনারেশনে ভালো ছাত্র ছিলাম, সবাই আমরা কিন্তু কেউ বাংলাতে ভালো নাম্বার পেতাম না, আমরা ইংরেজিতে বেশি নাম্বার পেতাম।
বাংলা ভাষাটা দুর্বোধ্য মনে হতো। এবং এখনও দেখবে, এখনকার জেনারেশনে দেখলাম একই সিচুয়েশন। তাহলে যেই ছেলেমেয়েরা 12 বছর ধরে বাংলা পড়ে, ইংরেজি পড়ে, সেই সোনার বাংলার ছেলেমেয়েরা বাংলা লিখতে পড়তে পারে না শুদ্ধভাবে, ইংরেজি লিখতে পড়তে পারে না। এবং অ্যাজ ইফ নতুন করে আমরা একটা শিক্ষা সংকটে পড়েছি তা না, ইট হ্যাজ বিন এ ক্রাইসিস। আমরা এই সংকটেই ছিলাম, এই সোনার বাংলায় লেখাপড়া ছিল না। এবং ছিল না এই জিনিসটাও আমাদের পলিটিশিয়ানরা বলতো ছিলেন না, কারণ তার বস্তি আর টানাবাজির মধ্য দিয়ে তারা পার্লামেন্ট পর্যন্ত গেছেন। এটা কেউ লেখাপড়া করে পার্লামেন্টে যায় নাই। তো এই জাতির ট্র্যাজেডি হচ্ছে একটা মূর্খ জেনারেশন হ্যাভ বিন দ্য গভর্নর রুলার্স জেনারেশন ফর লাইফ ডেকেডস। এই তো এই মূর্খ জনগোষ্ঠী যখন জাতির নেতা হয় তখন চিন্তা করে এটার পাশ ডিগ্রি কেন, সাইন করতে পারলেই তো হইলো। কেন সাইন করতে পারলে হয়? নতুন ব্যবস্থা ছিল, যান দাদন মাথায় রাখেন, জমি দলিলের মালিকানার কথা চিন্তা করেন। আসলে আপনার কি লাগে? জমি কিনছেন, বিক্রি করছেন, কতটুকু দরকার? স্বাক্ষর করাটা দরকার। ঋণ নিতে যেতে হয় আপনার বাজারে, বেচা কেনার জন্য যেতে হয়, কি করতে হয়? একটা টিপস দিতে হয়। তাহলে এই যে মূর্খরা আসছে বিভিন্ন জায়গা থেকে, জনপদ থেকে, আর ঢাকাকে কেন্দ্রকে গভর্ন করবার জন্য, সে চিন্তা করে দেখেছে কই আমার মা, খালা, চাচি, দাদা, দাদি, হ্যাঁ করতে ওই স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজ নাই। তো এত লেখাপড়া করতে হবে কেন? ওইটাই শিক্ষিত বলে দেন, আমার 75% শিক্ষিত। তাহলে আপনার 75% শিক্ষিত হলে পিওনের চাকরি করবার জন্য মাস্টার ডিগ্রি পাস লাগতেছে কেন? আগে 8 পাস কনস্টেবল এসআই হইতে পারতো, এখন আপনার ডিগ্রি পাস লাগতেছে কেন, ইন্টার পাস লাগতেছে কেন? তাহলে এই যে টোটাল কাঠামোগত সমস্যা, এইটা সমস্যা আপনি বাজেটের জায়গা থেকে আলোচনা করে সমাধান করতে পারবেন না। রাদার আমি ফিল করতেছি উই হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস। টাকা অ্যাজ অফ টুডে যেটা আছে রাষ্ট্রে, যেটা সে খরচ করছে, এটা সাফিসিয়েন্ট। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনি কাঠামো ভাঙতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আমি যেহেতু নির্বাচন করেছি, আমি প্রত্যেকটা এলাকাতে যেহেতু এক্সটেন্সিভ দেখতে হয়েছে, প্রাইমারি স্কুলে 50 জন স্টুডেন্ট আছে, এইরকম স্কুল আমি খুব কম পাইছি। 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু পাশেই দেখবেন নুরানি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় 200-250 স্টুডেন্ট আছে। এবং বাবা মারা মনে করে যে আমার ছেলে মেয়েটা স্কুলে পড়ার থেকে ওই নুরানি ফুরকানি মাদ্রাসায় পড়লে ভালো হবে। তাহলে আপনি রাষ্ট্র আকারে এমন একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করেছেন যার উপরে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি আস্থা নাই। এবং ওই প্রাইমারি স্কুলগুলোর যারা টিচার, তাদের ছেলেমেয়েরা আবার ব্র্যাকেট স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ট্র্যাজেডি মানে যে ডাক্তার যে হাসপাতালে আপনাকে চিকিৎসা দেয়, সে মরার সময় কিন্তু ওই হাসপাতালে মরে না, ও সিঙ্গাপুরে মরে। মানে যেই উপদেষ্টা অথবা যেই মন্ত্রী আমাকে খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ও মরার সময় লন্ডনে যাবে তার ডাক্তারের কাছে না, শপিং মলে যাবে ডাক্তার দেখাইতে। তাহলে এই সোনার বাংলার যে কন্ট্রাডিকশনস, এই কন্ট্রাডিকশন ফিলোসফিক্যালি যদি অ্যাড্রেস না করা হয়, এটা বাজেটের প্রবলেম না। দ্য প্রবলেম ইজ মাচ ডিপ ডাউন ইন আওয়ার স্ট্রাকচার অফ ক্রাফট। এবং সেই জায়গাতেই হচ্ছে আজকে এখানে মাননীয় একজন সংসদ সদস্য আছেন, তাদেরকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে। সাহস করে বলতে হবে যে আমার দেশের অধিকাংশ কলেজ, বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে। কারণ এটার প্রয়োজন নাই, এটার প্রোডাক্টিভিটি নাই। পিওন হবার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলের পরে। বিজ্ঞানীরা, গবেষকরা সবাই বলেছে আমরা আমাদের জীবনে যা শিখি এটা মোস্টলি 14-15 বছর বয়সের ভিতরে শিখে ফেলি। আপনারা সবাই আপনাদের জীবনে আজকে তাকায় দেখবেন, আপনি সারাদিন যা করেন 15-16 বছর বয়সের পরে যা শিখছেন ওগুলো দিয়ে করেন না, যা করেন তার আগের সময়টা দিয়ে করেন। তাহলে আসলে আমি রাষ্ট্র আকারে কি শিখাইতে চাই? 3টা মৌলিক জিনিসকে সামনে রেখে আমার কাঠামো মেরামত করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের এডুকেশনের একটা নলেজ পার্ট থাকতে হবে, যে এই রাষ্ট্র আমাকে আমার সমাজ, আমার পরিবার, আমার চারপাশ, আমার ইতিহাস, আমার অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমাকে শেখাবে যে আমি আসলে কে, কোত্থেকে আমার এই জাতিসত্তার বিকাশ হয়েছে, এই নলেজ পার্ট। সেকেন্ড হচ্ছে স্কিল পার্ট, যে আমি একজন নাগরিক আকারে ফাংশনাল হবার জন্য আমার কিছু জিনিস জানতে হবে, আমার 4-5টা ভাষা জানতে হবে, আমাকে 4-5টা কাজ জানতে হবে, আমাকে বেসিক কমিউনিকেশন জানতে হবে। থার্ড হচ্ছে এথিক্স, মোরালিটি, হোয়াট অ্যান্ড ক্যানট বি ডান, লিগাল ফ্রেম কে, মোরাল ফ্রেমটা কি। এই 3টা মোটা দাগের জিনিস শেখাতে একটা রাষ্ট্রকে 5-7 বছরের বেশি লেখাপড়া করানোর প্রয়োজন নাই। তাহলে এই কাঠামো ভাঙলে আরো টাকা আসবে। অতএব সেই বেকার, আপনি শিক্ষিত বেকার বানায় যাকে আপনি এমপ্লয়মেন্ট দিতে পারছেন না, তার জন্য আপনি আরো 2টা বিশ্ববিদ্যালয় করছেন, আপনি তার জন্য ট্রেনিং ইনস্টিটিউট, আপনি তাকে এমপ্লয়েবল করবার জন্য যুব সংস্থান কর্ম মন্ত্রণালয় থেকে আবার নতুন করে প্রোগ্রাম দিচ্ছেন। তাহলে অ্যাক্টিভ কাঠামো তৈরি করেছেন, যেই কাঠামোর পিছনে কন্টিনিউয়াসলি আপনাকে কম্পেনসেট